জানাটা খুব দরকার। আপনারা এদিকে আর কেউ নেই তো? বাইরে কেউ আছে? আর বাইরে কেউ নেই? আচ্ছা, আপনারা যারা আজকে নতুন আসছেন ক্লাসে, আপনারা তো শুনেছেন যে অ্যানাটমি আর ফিজিওলজি আপনাদের ক্লাস হবে আর কি। যদিও আজকে আমি খুব দেরি হয়ে গেছে। আমার এই বিকালবেলার দিকে কটা রুগী এসে পড়ছিল বলে দেরি হয়ে গেছে আর কি। না, তুমি রাখো, তুমি যাও। অ্যানাটমি আর ফিজিওলজি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্যে আজকের প্রথম দিন তো ওই অল্প করে সামান্য একটুখানি কথা বলবেন আর কি। এখন আপনারা মন দিয়ে এই দুটো জিনিস শোনেন। আমার কাছে আমি সবাইকে বলি, সব ক্লাসেই বলি, কারণ যেহেতু এই প্রজেক্টের সঙ্গে আমি প্রায় 12-13 বছর জড়িত। সবাইকে নতুন ব্যাচে যারা আসি বলি আর কি, যে যারা ডাক্তারি করে খাবেন, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখান থেকে শিখে পড়ে যেই গ্রামে গঞ্জে দু একটু ডাক্তারি করে খাবো, তারা আমার কথাগুলো শুনবেন। আর যারা মনে করবেন যে না, একটু অবসর সময় আছে, যা একটু ওখান থেকে শিখিয়ে আসি, একটু ফার্মেসি করতে পারি, একটু ওষুধের দোকান করতে পারি, তাদের জন্য আমার ক্লাস না। যদি বলেন কেন, কারণ ডাক্তারি শিখতে মাত্র 3 দিন লাগবে। আপনাকে হয়তো 6 মাসের ট্রেনিং বা 2 বছরের ট্রেনিং, কিন্তু শিখতে লাগবে মাত্র 3 দিন। 3 ক্লাসে আমি আপনাদের ডাক্তার বানিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। ডাক্তারি করে নিজের সংসার নিজে চালাই খেতে পারবেন, এমন ব্যবস্থা করে দেওয়া যায়। কিন্তু সেটা করলে আপনারা চা দাও, যদি সমস্যা হয় তাহলে আবার আমার কথা ছুটতে হবে। এই জন্য আপনাদের একটু ডিপলি আলোচনা করার। তাহলে আজকে আপনারা প্রথম 2টা জিনিস সম্পর্কে একটু ধারণা নিয়ে যান। ধারণা নিয়ে আজকে আমি শেষ করে দেবো, কারণ আজকে আমার একটু অন্য কাজ আসার জন্য, কাজ থাকার জন্য আমি দেরি করিয়া ফেলছি আর কি। প্রথমে হচ্ছে অ্যানাটমি আর ফিজিওলজি। অ্যানাটমিটা আগে বলি আর কি। অ্যানাটমি হচ্ছে মেডিকেল সায়েন্সের প্রথম ধাপ। আমরা যখন মেডিকেলে পড়তে গেছিলাম তখন প্রথম দিনই আমাদের প্রথম ক্লাস হয়েছিল অ্যানাটমি। তাহলে অ্যানাটমি একটা জিনিস আর ফিজিওলজি একটা জিনিস। তো অ্যানাটমি ফিজিওলজি দুইটাই ফার্স্ট ইয়ারের সাবজেক্ট, কিন্তু এটা পড়তে হয় 2 বছর। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে এটা পড়তে হয় 2 বছর, কারণ অ্যানাটমির অনেকগুলো ভাগ আছে। হিস্টোপ্যাথোলজি আছে, মরফোলজি আছে, ডিসেকশন আছে, সেকশন আছে, এগুলো আলাদা আলাদা সব ক্লাস হয়। যেমন হিস্টোপ্যাথোলজি কী কাজে লাগে, যেমন মনে করেন যে কারোর ক্যান্সার হয়েছে কিনা আমরা একটু টিস্যু নিয়ে পরীক্ষা করতে পাঠাই না? এই যে ডাক্তাররা বলে যে একটু বায়োপসি করে নিয়ে আসেন, এই বায়োপসি করতে গেলে আপনাকে হিস্টোপ্যাথোলজি জানতে হবে। তারপরে মনে করেন যে দেহের কোথায় কোন জিনিসপত্র আছে, এ সমস্তগুলো সম্পর্কে জানতে গেলে, সবই একটু পরে দিতে আর কি, এই সমস্তগুলো জানতে গেলেও আপনাকে একটু বেসিক অ্যানাটমিটা জানতে হবে। অ্যানাটমি শব্দটা, এই যে আমি যদি এখানে লিখি অ্যানাটমি শব্দটা, অ্যানা আর টমি, 2টা ওয়ার্ড, অ্যানা আর টমি। মনে করেন আপনার কাছে কেউ জিজ্ঞাসা করলো লিভার কোন জায়গায়, আপনাকে তো একটা উত্তর দিতে হবে। একজন রুগী এসে বললো যে স্যার আমার পেটের এই জায়গায় ব্যথা করতেছে, এই জায়গায় কী থাকে তাই আপনি জানেন না, তখন বলবেন যে ওই জায়গায় কি কিডনি থাকে না চোখ থাকে, চোখের ব্যথা হবে? চোখ তো এখানেও থাকতে পারে। না জানা থাকলে এরকমই হবে। এই জন্যে বেসিক জিনিসটা জানতে হবে যে কার কোথায় অবস্থান। অ্যানাটমি হচ্ছে, অ্যানা মানে আমি, অ্যানা শব্দটা হচ্ছে আই, আর টমি মিন্স কাট। তার মানে আই কাট মানে আমাকে কাটো আর কি। অ্যানাটমি শব্দটা হচ্ছে আমাকে কাটো, আমাকে কেটে তুমি কোথায় কি আছে না আছে এইগুলো দেখো। আমাদের ভিতরে কোথায় কি আছে না আছে এইগুলো দেখার জন্যে যে সাবজেক্ট সেটা হচ্ছে অ্যানাটমি। আপনার এইভাবে ঢুকলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে আর কি। যারা ঢুকবেন একবারে ঢুকে পড়বেন। তা যান স্যারের কাছে যাই বসেন, সমস্যা নেই। এখন অ্যানাটমি মানে হচ্ছে তাহলে আমাকে কাটো, এইটা দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে আমাকে মানে আমি একটা লিভিং বডি, আমি একটা জীবন্ত মানুষ, আমাকে কাটা যাবে? কেন যাবে না? কেন অজ্ঞান করি কাটা যাবে না? অজ্ঞান করি কাটা যাবে। কিন্তু আমরা যখন অ্যানাটমিতে শিখছিলাম তখন আমাদেরকে ডেড বডি দেওয়া হয়েছিল, মানে মৃতদেহ দেওয়া হয়েছিল। মৃতদেহের পরে আমরা কেটে দেখছি কোথায় কার অবস্থান, আর বইয়ের সঙ্গে মিলাতে হবে যে এখানে এইটার অবস্থান, এখানে এইটার অবস্থান, এসবগুলো জানতে হবে। তাহলে বেসিক কনসেপশনটা থাকতে হবে আমাদের অ্যানাটমি। কেন এটার বেসিক কনসেপশনটা থাকার দরকার? কি বেসিক কনসেপশনটা এই কারণে থাকার দরকার, চোখ মানুষের কপালে থাকে, চোখ পাশার কাছে থাকে না, ঠিক না? পেট সামনে থাকে, পেট পিছনে থাকে না। তাহলে এইখানে কি কি জিনিস আছে বা এইখানে কি কি জিনিস ঘটে, এসবগুলো জানতে গেলে আপনাকে অ্যানাটমিটা জানতে হবে।
তাহলে অবস্থান জানতে গেলে তো আপনাকে আমি মুখে বললাম যে ভাই এই জায়গাটায় লিভার থাকে, আপনারা কিন্তু সেইটা বিশ্বাস করে বাড়ি যাবেন যে ওই ডাক্তার বলছিল এইখানে লিভার থাকে, কারণ আপনাদের তো কাটিয়ে দেখানোর কোনো ব্যবস্থা নাই। কারণ যদি কেটে দেখানোর ব্যবস্থা থাকতো তাহলে এখান থেকে কাটিয়ে স্কালপেল দিয়ে কেটে পুরো আগলা করে আপনাকে দেখানো যদি এখানে লিভারটা রয়ে গেছে আর কি। তাহলে কোন অর্গান কোথায় অবস্থান করে এটা জানতে গেলে আপনাকে অ্যানাটমিটা জানতে হবে। ধরেন এইখানটায় ব্যথা করতেছে, তাহলে সচরাচর আমরা কি জানি এখানে অ্যাপেন্ডিক্স হয়েছে, তাহলে অ্যাপেন্ডিক্সের অবস্থান কোথায়, অ্যাপেন্ডিক্স কোথায় থাকে এটা যদি সার্জন না জানে তাহলে সার্জন অপারেশন করবে কী করে? তার অবস্থান কোথায় জানতে হবে না? তাহলে যারা সার্জারি করে বা যারা সার্জন অপারেশন করে তাহলে তারা সব কিছুই জানে যে কোথায় কোন জিনিসটা থাকে। এক একজন এক একটা সাবজেক্টের স্পেশালিস্ট। যে চোখের স্পেশালিস্ট সে চোখ জানে, চোখের কোথায় কাটতে হবে, কোথায় সেলাই দিতে হবে, চোখের ভিতরেও সেলাই দেওয়া যায়। রেটিনাল টিউমার যদি হয়, রেটিনাল হেমোরেজ যদি হয়, যেটা দিয়ে আমরা দেখি, সেখানে যদি টিউমার হয় তাহলে সেটাও অপারেশন করতে হবে। তাহলে চোখের মধ্যে অপারেশন করতে হবে, চোখ এইটুকানি জায়গা, তার মধ্যে অপারেশন করে সেই জায়গাতে টিউমার বের করে নিয়েছে, সেখানে আবার সেলাই দিতে হবে। তাহলে একটু ভেবে দেখেন, ন্যাচারালি ভাবলে কী মনে হয় তো তাহলে কত বড় জিনিস। কিন্তু যারা চোখের অপারেশন করেন তাদের কাছে এইটা কঠিন না, কারণ তারা এই করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তাহলে আমরা দুইটা জিনিস আজকে জানবো, একটা হচ্ছে অ্যানাটমি আর একটা হচ্ছে ফিজিওলজি। বেশি কিছু জানবো না, শুধুমাত্র কোথায় কার অবস্থান এটা জানবো। তাহলে এইটা জানতে গেলে আমাকে অ্যানাটমি জানতে হবে। তাহলে আপনার কাছে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই অ্যানাটমি মানে কি, বা অ্যানাটমি জেনে আপনার লাভটা কী, তখন আপনার উত্তর হবে এইটাই যে অ্যানাটমি জেনে লাভ হচ্ছে এইটাই যে আমরা কোথায় কোন জিনিসটা থাকে। একজন এসে বললো বুকের এখানে ব্যথা করতে, আপনাকে তো জানতে হবে যে বুকের এখানে কি থাকে। একজন এসে বলতে বুকের বাম পাশে ব্যথা করে, আমরা জানি কি বাম পাশে ব্যথা করলেই হার্টের ব্যথা। কারো কারো হার্ট কিন্তু ডান পাশেও থাকে, লতা একটা রুগী আছে তার হার্ট কিন্তু ডান পাশে, ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়, ডান পাশে। এরকম অনেকেরই থাকে, এটা এক্সেপশনাল, কিন্তু বেশিরভাগ হচ্ছে বাম পাশে। তাই বাম পাশে যদি ব্যথা করে, আমরা যদি জানি যে বাম পাশে ব্যথা করতেছে, তাহলে আমরা সচরাচর ধরে নিই যে এটা হার্টের ব্যথা হতে পারে। হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা, এটা যখন আপনাদেরকে হার্ট বা গ্যাসের সাবজেক্ট পড়ানো হবে তখন আপনাদেরকে জানাই দেওয়া হবে যে হার্টের ব্যথা হলে কিরাম আর গ্যাসের ব্যথা হলে কিরাম। করোনা ভাইরাসেও জ্বর হয়, টাইফয়েডেও জ্বর হয়, হয় না? তাই দুইটার কি একই রকম লক্ষণ? দুইটার একই রকম লক্ষণ। আবার অনেক সময় দেখা যায় দুইটার লক্ষণ একই রকম মিলে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে একজনের টাইফয়েড হয়েছে তারও করোনা পরীক্ষা করতে দিয়ে দেখি করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। আমার একটা রুগী এরকম হয়েছিল, টাইফয়েড হওয়ার পরেও তার জ্বর কমছে না দেখি করোনা পরীক্ষা করতে দিয়ে দেখা গেলো করোনা পজিটিভ হয়েছে। এরকম হয়। তাহলে আমরা একটা জিনিস জানবো, তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস জানলাম অ্যানাটমি। তাহলে অ্যানাটমি মানে আপনাদের কি কোনো সম্যক ধারণা হলো যে আমরা শরীরের কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গ কী অবস্থাতে আছে। যেমন দুটো কিডনি থাকে এই পাশে, আমাদের এখানে থাকে, লাম্বার রিজনে থাকে দুটো কিডনি। তাহলে এখানে যদি কেউ এসে বলে যে ডাক্তারবাবু আমার এখানে ব্যথা করছে, তখন আপনি জিজ্ঞেস করবেন আপনার প্রস্রাবে জ্বালাপোড়া করে কিনা, আপনার প্রস্রাব ঘন ঘন হয় কিনা, এখানে ব্যথা, আপনি একটু চাপ দিয়ে দেখলেন এখানে ব্যথা করে কিনা। কিডনিতে স্টোন হতে পারে, কিডনিতে টিউমার হতে পারে, কিডনিতে রক্ত পড়তে পারে, তাহলে আপনারা জানবেন যে এই জায়গাটা কিডনি থাকে। তাহলে আপনাদের একটা শর্টকাট একটা আইকিউ জানার জন্যে আপনাদেরকে অ্যানাটমিটা শেখানো হবে। এবার আসেন ফিজিওলজি, এটা হচ্ছে অ্যানাটমি, এটুখানি মনে রাখলে হবে। তাহলে আপনার কাছে যদি এখন আমি জিজ্ঞাসা করি যে পাকস্থলী কোথায় থাকে, আপনি তো বলতে পারবেন না, কারণ পাকস্থলী কোথায় থাকে তা তো আমি আপনাদেরকে বলিনি। পাকস্থলী কোথায় থাকে, স্প্লিন কোথায় থাকে, অন্ডকোষ কোথায় থাকে, ইউরিনারি ব্লাডার মানে প্রস্রাবের থলি কোথায় থাকে, জরায়ু কোথায় থাকে তা তো আমি আপনাদেরকে বলিনি। আমি আপনাদেরকে ধারণা দিছি যে আপনাদেরকে এই অবস্থায় আমরা কেটি কুটি এই জায়গায় এই জিনিসপত্র পাবো, সেটা হচ্ছে অ্যানাটমি। তারপরে যখন যে সাবজেক্টের যে আলোচনাটা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ফিজিওলজি কী জিনিস, এটা হচ্ছে অ্যানাটমি যদি এইটা যায়, তাহলে ফিজিওলজি কী জিনিস। ফিজিওলজি মানে হচ্ছে এক কথায় বইতে অনেক জিনিস,
আপনাদের যে বই আছে সে বইটি পড়বেন সারা দিন রাতেও শেষ হবে না। আর আমাদের 2 বছর পড়তে হয়েছে ফিজিওলজি আর অ্যানাটমি। 2 বছরের ক্লাস 10 মিনিটে শেষ করতে হবে, হবে? 2 বছরে যা শেখানো তাই 10 মিনিটের ক্লাসে শেষ করা যায়? কোনো মানুষের পক্ষে সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে সম্ভব। আমি আপনাদের সেটাই করে দেখাচ্ছি আর কি। এবার আসুন ফিজিওলজি। অ্যানাটমি বলতে 5 মিনিট লেগেছে, অ্যানাটমি আপনারা বুঝে গেছেন। এবার আসে ফিজিওলজি। ফিজিওলজি মানে হচ্ছে আমরা যে জিনিসগুলো অ্যানাটমি করে খুঁজি পাইছি সেই জিনিসগুলো কি কাজ করে, তাদের কাজটা কি, সেটা হচ্ছে ফিজিওলজি। এর সেই সহজ করে বলা আমার পক্ষে আর সম্ভব না। তাহলে চোখ কোথায় থাকে? চোখ কোথায় থাকে? কপালের নিচে। কপালে না, কপালের নিচে। এটা কি? অ্যানাটমি। চোখ কপালের নিচে থাকে, এটা হচ্ছে চোখ কি করে? চোখ কি করে? দেখে। দেখাটাই কি? তাহলে আমার 2 বছর লাগবে কি জন্য? আমার 2 বছর লাগবে কি জন্য? হয়ে গেল অ্যানাটমি ফিজিওলজি, হয়ে গেল, শেষ। ঠিক না? এখানে থাকে 2 পাশে 2টা থাকে লাংস, ওই যে আপনাদের ছবিতে আছে 2 পাশে 2টা থাকে লাংস, এখানে থাকে হার্ট। তাহলে লাংস থাকে কোথায়? বুকের মধ্যে। বুকের 2 পাশে 2টো, তাহলে লাংস থাকে 2 পাশে 2টো। আর লাংসের সেটা হচ্ছে ওর অ্যানাটমি। লাংস 2 পাশে থাকে, বুকের ভিতরে থাকে, এটা হচ্ছে ওর অ্যানাটমি। আর লাংস কি কাজ করে? কি কাজ করে লাংস? হ্যাঁ, ফুসফুস। আর লাংসের বাংলাতে ফুসফুস। ফুসফুস কি কাজ করে? ফুসফুস বললে অনেকে বোঝে না, কিন্তু লাংস বললে বোঝে। আমরা আবার ভার্সিটি চিনি খুব, বিশ্ববিদ্যালয়গুলি চিনতে পাইনি, ভার্সিটি খুব চিনি। তাহলে আপনি যদি বাড়ি যেয়ে বলেন যে ফুসফুস দেখি যাও কোনো দিন, ফুসফুস ভালো বুঝতে পারলাম না, লাংস দেখে যাও, হ্যাঁ লাংস এই থাকে। তাই লাংসের কাজ কি? লাংসের কাজ কি? শ্বাস প্রশ্বাস নেওয়া আর দূষিত রক্তকে বিশুদ্ধ করা। আমরা যে সারা দিন এই যে প্রতি মিনিটে হার্টটা 72 বার পাম্প করতে, একবার ভেবে দেখেছেন? একবার চোখ বন্ধ করে ভাবেন আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা মানুষ হয়ে জন্মেছি, আশরাফুল মাখলুকাত, ঠিক না হুজুর? আমরা মানুষ হয়ে জন্মেছি, এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ আমাদেরকে তাই বানায় দিয়েছে আর কি। আমরা কত জিনিস যে আছে, আমরা একবার ছোট করে যদি ভাবি তাহলে আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের সমস্ত ধারণাও জানা সম্ভব হয়ে উঠবে না। কারণ 1 মিনিটের ভিতরে আমাদের হার্ট কতবার পাম্প করে? কতবার? 72 বার করতেই হবে এমন কোনো কথা না। কারোর 60 বারও করে, কারোর 80 বারও করে, কারোর 70 বারও করে, কারোর 100 বারও করে। বাচ্চা বুড়ো আমাদের দেখার দরকার নেই, কারোর 60 করে, কারোর 70 করে, কারোর 80 করে, কারোর হার্টের সমস্যা হলে 100 করে, ঠিক কিনা? কিন্তু আপনি 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডেরও 80 যদি হার্টবিট হয়, তাহলে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে একবার হার্টের বিট দিতে হচ্ছে। তাহলে আপনি একবার ভাবেন, সেই জিনিসটাকে যখন ওপেন হার্ট সার্জারি করা হয়, তাহলে আল্লাহ পাক কি অশেষ রহমত দেশে মানুষের, যে সেই মানুষ এই যন্ত্রকে 60 সেকেন্ডের ভিতরে অপারেশনের সমস্ত প্রিপারেশান গুছাই নিয়ে আর্টিফিশিয়াল লাংস হার্ট দিয়ে মেশিন দিয়ে কাজ করে বাইপাস সার্জারি করে দিচ্ছে, ওপেন হার্ট সার্জারি করে দিচ্ছে, হার্টের বাল্ব কেটে দিচ্ছে, হার্টের বাল্বের কোনো স্টোনোসিস হলে কেটে দিচ্ছে। কত কঠিন জিনিস। তাহলে আমরা সারাদিন যত দূষিত রক্ত আমাদের তৈরি, আমাদের শরীরের ভিতরে তো দূষিত রক্ত আছে না? দূষিত রক্ত কীভাবে আসে আমাদের শরীরে? এটা একটা অন্য প্রসঙ্গ। দূষিত রক্ত হলে তো মানুষ বাঁচে না। তাহলে আমাদের শরীরের মধ্যে দূষিত রক্ত আছে, এটা তো সত্যি। তাহলে আমরা বেঁচে আছি কী হয়? মানুষের শরীরের ভিতরে যদি দূষিত রক্ত থাকে তাহলে তো মানুষ বাঁচবে না, কিন্তু আমরা বেঁচে আছি কেন? কারণ আমাদের অটো স্টেরিলাইজেশন যেরকম সিস্টেম, আমাদের এরকম দূষিত রক্তটা অটো বিশুদ্ধ হওয়ার সিস্টেম
ভিতরেই বর্তমান, এবং 1 সেকেন্ডের ভিতরে যে পরিমাণ দূষিত রক্ত হার্ট হয়ে লাংসে ফিরে আসতেছে, আমরা সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি দিয়ে অক্সিজেন নিয়ে সেই রক্তকে আবার বিশুদ্ধ করে পাঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু অটোমেটিক হচ্ছে। এই আমরা মাস্ক মুখে দিয়ে আসি না, তাও কিন্তু আমাদের কাজ বন্ধ নেই। এটাও করে লাংস, কারণ সমস্ত দূষিত রক্ত লাংসে আসে। লাংসে আসার পরে আমরা জোরে শ্বাস নিই, শ্বাস ছাড়ি দিয়ে শ্বাস নিই। শ্বাস নিলে আমরা অক্সিজেন নিলাম, অক্সিজেনটা লাংসের রক্তের সঙ্গে মিশে ওইটাকে আবার বিশুদ্ধ করে হার্টের মধ্যে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমরা কত কম সময়ের ভিতরে এই কাজগুলো শরীরের ভিতরে হচ্ছে, এটা আল্লাহর ইশারা ছাড়া হয় সম্ভব কোনোদিন? তাহলে আমরা লাংসের কাজ কি জিজ্ঞেস করলে আমরা বলবো যে শ্বাস প্রশ্বাস চালানো প্লাস রক্ত বিশুদ্ধ করা। লাংসের কাজ শুধু শ্বাস প্রশ্বাস চালানো না, কিন্তু লাংস রক্তকে বিশুদ্ধ করে তারও একটা ক্লাস আছে। ওই ক্লাসটা যদি আমার ভাগে পড়ে, এখানে আরও অনেকে ক্লাস নেয়, তো কার ভাগে কোন ক্লাস পড়ে আমি জানি না, তো ওই ক্লাসটা যদি আমার ভাগে পড়ে তাহলে আমি আপনাদেরকে ওই দিন দেখাই দেবো আর কি, শেখাই দেবো আর কি ভালো করে। তো দেখা যাচ্ছে যে দূষিত রক্ত, না ওটা দরকার নেই, আমরা লাংসের কথায় ফিরে আসি। লাংসের ফাংশনের মধ্যে তাহলে আমরা জানলাম যে শ্বাস প্রশ্বাস করে আর দূষিত রক্ত বিশুদ্ধ করে, এইটা হচ্ছে লাংসের কাজ। কোনভাবে করে, কোন পাস করে, এটা আমাদের জানার দরকার নেই, এটা হচ্ছে ফিজিওলজি, ঠিক না? প্রস্রাবের থলি কোথায় থাকে? প্রস্রাবের থলি মানে মূত্রথলি যেটা, ওটা কোথায় থাকে? যেহেতু আমি আপনাদেরকে বলিনি, আপনারা জানেন না, কিন্তু আসলে প্রস্রাবের থলি তো থাকে তলপেটে, এটা আমরা জানি না। প্রস্রাব চাপলে তল ব্যথা করে কোন জায়গায়? মাথায়, তলপেটে ব্যথা করে। তাহলে তো প্রস্রাবের থলির অবস্থানটা, এটা হয়তো আমার বলা হয়নি, তাইতে আপনারা জানেন না, কিন্তু প্রস্রাবের থলির অবস্থান হচ্ছে, প্রস্রাবের থলি তলপেটে থাকে। এইটা হচ্ছে অ্যানাটমি। আপনার যখনই একটা লোক এসে বলবে যে ডাক্তারবাবু আমার তলপেটের এখানে খুব ব্যথা করতে, তাহলে আগে দেখতে হবে লোকটা পুরুষ না মহিলা। কেন পুরুষ মহিলা দেখতে হবে কেন? সবারই তো তলপেট আছে, তা পুরুষ মহিলা দেখার দরকার কি? কারণ পুরুষের যা যা আছে একটা মহিলার তলপেটে তাই নাই। কারণ মহিলার জরায়ু থাকে, তার ফ্যালোপাইন টিউব থাকে, তার ওভারি থাকে, তার ভ্যাজাইনাল ক্যানাল থাকে। আমাদের তো সব কিছু না, আমাদের শুধু একটা প্রস্রাবের থলি, পিছনে পায়খানার রাস্তা, সামনে প্রস্রাবের থলি, তার উপরে আমাদের খাদ্যনালী। এই জন্যই আগে দেখতে হবে যে লোকটা পুরুষ না মহিলা। যদি লোকটা পুরুষ হয় তাহলে তার কাছে একরকম প্রশ্ন করব, আর লোকটা যদি মহিলা হয় তাহলে তার কাছে একরকম প্রশ্ন করব। কীরকম আমি এক্সাম্পল দিচ্ছি। একটা লোক, পুরুষ লোক এসে বললো আমার তলপেটে ব্যথা করছে ডাক্তার, তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে তলপেটে ব্যথা যখন, তখন এখানে প্রস্রাবের থলি থাকে, এটা তো অনুস্বর ক্লাসে বলেছিল। তাহলে আমি প্রস্রাব সংক্রান্ত ব্যাপারটা আগে একটু ক্লিয়ার হইনি। তাহলে ভাই আপনার তলপেটে ব্যথা করে, এর সঙ্গে কি প্রস্রাবে জ্বালাপোড়া করে, বা প্রস্রাব কি ঘন ঘন হয়, বা তলপেটে ব্যথাটা কোন সময়টায় করে, পায়খানা কঠিনলি করে, নাকি প্রস্রাবের কোদ দিলে করে, না প্রস্রাব করতে গেলে করে, নাকি ভাত খাওয়ার সময় করে, এইগুলো আমরা জেনে নিলাম যদি পুরুষ হয়। আর মহিলা যদি হয় তাহলে আমার তলপেটে অনেক কথা জিজ্ঞাসা করতে হবে। পুরুষের যে কথাগুলো আছে এই কথাগুলো তো জিজ্ঞাসা করতেই হবে, প্লাস তার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, তার জরায়ুটা অপারেশন করা কিনা, তার জরায়ুটা ডিএনসি করা কিনা। ডিএনসি মানে ওয়াশ করে, যেটা বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে গেলে যাদের ওয়াশ করতে হয় তাদের তলপেটে খুব ব্যথা করে, খুব ব্যথা করে, বিশেষ করে মাসিকের সময় আসলে খুবই ব্যথা করে। তাই তার কাছে আমার এই ইতিহাসটা নিতে হবে। তাহলে পুরুষ আর মহিলার প্রশ্ন করার ধরনও বিভিন্ন রকম হতে হবে। এইগুলো হচ্ছে আমাদের অ্যানাটমি। আর এই জরায়ু কী কাজ করে? জরায়ু কী কাজ করে? জরায়ু তো থাকে তলপেটে, ঠিক কিনা? তাহলে জরায়ুটার কাজ কি? বাচ্চা কাচ্চা ধারণ করা। জরায়ুর আর কাজটা কি? জরায়ু তো পুরুষ লোকের থাকে না, থাকে থাকে কাকির? মহিলাদের। তাহলে মহিলারা বাচ্চা কাচ্চা ধারণ করার জন্যে জরায়ুটা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে আর কি। এর ভিতরে বাচ্চা কাচ্চা তৈরি হয়, বড় হয়, তারপর আমরা নর্মাল ডেলিভারি করি, সিজার করি, যেভাবে করি আমাদের ডেলিভারি হয়ে যায়। তাহলে আমরা দুটো জিনিস এই মুহূর্তে জানলাম। একটা হচ্ছে
যে অ্যানাটমি আর একটা হচ্ছে ফিজিওলজি। তাহলে অ্যানাটমি মানে হচ্ছে কার কোথায় অবস্থান, অবস্থানগত দিক। যেমন ফুটবল খেলতে গেলে ফরওয়ার্ডে খেলে কেউ, ব্যাকে খেলে কেউ, গোলকিপারে খেলে কেউ, আছে না? ফুটবলে এরকম শখ আছে না, 11 জন প্লেয়ার বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় খেলে। এটাও ওইটা মনে রাখতে হবে যে আমাদের শরীরে বিভিন্ন জিনিসের কোথায় কোথায় ঘুম আসতেছে, কোথায় কোথায় কার অবস্থান। আমি আবার ঘুম না আসারও একটা সিস্টেম করেছি কিন্তু ক্লাসের মধ্যে, এর মধ্যে একটা ভালো সিস্টেম আছে আমার। যেমন আপনারা কতক্ষণ এসেছেন, আপনারা কতক্ষণ আসছেন এখানে বলেন? আধা ঘন্টা আপনারা বসে আছেন। তাহলে এবার সবাই উঠে দাঁড়ান, দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। দেখেন এই যে দাঁড়াইয়ে একটু মাজা ছাড়ি দিচ্ছেন, একটু হাত পা এরকম করে নিলেন, এই যে এটা হচ্ছে ক্লাসের যে প্রশিক্ষণার্থী, এদেরকে প্রশিক্ষকের প্রতি নজর বাড়ানোর জন্যে এই সিস্টেমটা। এটা আমরাও যখন ট্রেনিং দিচ্ছি তখন আমাদের ট্রেনাররাও এটা করছে আর কি। এটা করলে দেখেন স্বাভাবিকভাবে যার ঘুম আসছিল সে কিন্তু তার কিন্তু এখন আর ঘুম আসবে না। একটু ঘুমের ক্লান্তি থাকতেই পারে, বয়স হয়ে গেছে, তারপরে এখন আমাদের বিশ্বের অবস্থা ভালো না, সঙ্গত কারণে আমাদের একটু ঘুম আসতে। বসেন, সবাই বসেন, এরকম করে একটু। এটা আমি ক্লাসে প্রায় করি আর কি, যে একটু উঠে দাঁড়াও সবাই, একটু গাটা ঝাড়িয়ে নাও, নিলে দেখবো আবার ঘুমের ভাবটা চলে যাবে। তাহলে আমরা দুইটা জিনিস জেনে গেলাম, একটা হচ্ছে অ্যানাটমি, কোথায় কার অবস্থান, আর যার যেখানে অবস্থান সে সেখানে থেকে কি কাজ করে, এটা হচ্ছে ফিজিওলজি। অ্যানাটমি আর ফিজিওলজি, এতে কারোর কোনো কনফিউশন আছে কিনা? কারণ কি এর সম্পর্কে পরবর্তীতে এমন ধারণা আছে যে ধারণাগুলোর উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে। তখন যদি আপনারা বলেন যে স্যার এটা তো বুঝতে পারতেন, তাহলে কিন্তু হবে না। এই জন্যে এখন থেকে এই দুটো জিনিসের ধারণা নিয়ে যেতে হবে। এরপরে আমি একটা ছবি দেখাবো, সেই ছবিটা দেখায় আপনাদের ছবিতে কি কি থাকে না থাকে, কি কি নামধাম, এটা বলে ক্লাসটা শেষ করে দেবো, আপনারা যা সে বাড়ি চলে যাবেন। এখন অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে তো আর আমার কিছু বলার নেই, আছে? এখন আর বেশি কিছু বলতে গেলে আপনাদেরকে কেটে কেটে দেখাতে হবে, সেটা আমার পক্ষে এখানে সম্ভব না, আমাদের সেরকম সিস্টেমও নেই, আজিজুলেরও সে ব্যবস্থা নাই। যে কারণে আপনারা যারা ডাক্তারি করে খাবেন, এখান থেকেই বেরিয়ে অনেকে ডাক্তারি করে খাচ্ছে। ও যে মহানন্দ, দেবব্রত, আমার জানা মতে এই ব্যাচ থেকে বেরিয়ে গেছে আর কি। তারা আমার কাছে রুগীপত্র নিয়ে আসে, তারা রুগীর কোনো সমস্যা হলে রাতে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে স্যার এটা তো এই হচ্ছে, কি করব। ইকবাল আছে, মন্টু আছে, এগুলো অনেকে আছে যারা এখান থেকে বেরিয়ে ডাক্তারি করে খাচ্ছে। পুরো ডাক্তার যে মাহফুজ, আমাদের মাহফুজ তো এখন নাম করা ডাক্তার, 100 টাকা ফি নেয়, সে এখান থেকে বেরিয়ে গেছে। কপিলমুনি বাড়িয়েছিল এটার, এখন মোদি সাহেবের ওখানে অ্যাসিস্ট্যান্টের কাজ করে মাঝে মাঝে। আর ওই দুর্গাপুর, না দুর্গাপুর এই পাশে আছে মুড়োগাছা, দুর্গাপুর মাঝখানে একটা গ্রাম আছে, ওই খড়িয়াটিতে সপ্তাহে একদিন যাই ওই মাহফুজ, আমার কাছেও নিয়ে আসে রুগীপত্র। মাহফুজে ভালো প্র্যাকটিস করে, সে ভালো বোঝে আর কি। না যারা বুঝার হয়, যারা করে খাবে আর কি, তাদের কনসেপশনটা এখান থেকে ছোটোখাটোভাবে ক্লিয়ার হয়ে যায় যদি একটুখানি খেয়াল করা হয়। কারণ কি এই বই পুস্তক পড়ি কোনো লাভ নেই। শোনেন, এখন আপনারা কেউই বিএ পরীক্ষা দেবেন না, এমএ পরীক্ষা দেবেন না, কেউ বিসিএসও করবেন না। অতএব এই বইতে কি লেখা আছে এইগুলো পড়ে পড়ে আপনাদের পরীক্ষা দেওয়া ছাড়া, আজিজুলের এখানে, আজিজুলের তো আবার বিরাট সুবিধে, দেখে দেখে লিখতে হয়, বিরাট পরীক্ষা তো, সব দেখে লেখার সিস্টেম, আর সব পাস। 80-র উপরে নম্বর, 80 নিচে কারণ নম্বর নেই তো। বিরাট পরীক্ষা, বিরাট একেবারে সাংঘাতিক কঠিন পরীক্ষা এটা। এখন আমার কাছে কথা হচ্ছে যে এই সমস্ত পরীক্ষার কোনো সিস্টেম না, ওগুলো আপনারা আজকে পরীক্ষা দিয়ে যাবেন। আমি শুনতেছি আপনার কথা শুনবো। আমরা এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে খাতাপত্র যা আছে দেখে দেখে লিখে চুই যাবেন, আমার কোনো আপত্তি নেই। ও খাতা যে দেখে সে পড়ি নম্বর দিয়ে বেড়া গিয়ে যাই, আমার ওতে কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে আমার ক্লাসে আসলে কেউ বই আগলা করা যাবে না। প্রথম কথা হচ্ছে বই বন্ধ রাখতে হবে, টোটাল ক্লাসটাই, যে 1 ঘন্টা আমি ক্লাস নেব তাতে বই আগলা করা যাবে না। কারণ কি, বইতে আপনাদের যা আছে আমার কথার সঙ্গে তার কিচ্ছু মিল নেই, কোনো মিল নেই। কারণ যদি বলি যে কেন আপনারা বলি, কারণ আমি বলবো আজ 35 বছর আমি ডাক্তারি করতে করতে আমি রিটায়ার্ড করে গেছি। আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা, আমার রুগী দেখার এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই রোগগুলো শেয়ার করবো। এটা কি তাই করছে নাকি?
ও তো আর একটা বই দেখে দেখে সুতা করে নিয়ে যে নোট করে আপনাদের হাতে ধরাই দেবে, যাও এটা নিয়ে পড়ো কি। তাহলে একটা লোকের রক্ত পড়তেছে, এটা প্র্যাকটিক্যালি যে লোকটা দেখিয়ে বুঝিয়েছে তার ওষুধটা ভালো হবে না যে ওই বই দেখে লিখিয়েছে তার ওষুধটা ভালো হবে? আপনি রক্তের জন্য সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট দিতেন, কোনো কাজ হচ্ছে না। বইতে কই দিত সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট দেবো, আপনি সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট দিয়েছেন, 3 দিন 4 দিন 5 দিন খাইছে, চায়না ভাষার কাজ হয়নি। প্রশ্ন করবে কারে? আপনার কাছে ফোন করবে না? ডাক্তার 5 দিন হয়ে গেলেও তো আমার সাথে কোনো কাজই এলো না, ওই বেটার কাছে করবে নাকি? তাহলে ওই বেটা যা লিখিতে তা পড়ার দরকার কি আমার? পড়তে হবে তো আমি যেটা বলবো সেইটি, মনে রাখতে হবে তো সেইটি, লিখতে হবে তো সেইটি, ঠিক না? গ্যাসের রুগী, গ্যাসের ডেক্সল্যান্সোপ্রাজল ইজ দ্য লেটেস্ট মেডিসিন ফর পেপটিক আলসার। এটা একদম লেটেস্ট, এর উপরে আর কোনো গ্যাসের ওষুধ বেরোয়নি। এবারে তো রেনিটিটির উপরে কিছু লিখিনি। তাহলে কি এখন রেনিটিটির যুগ আছে? এখন দোকানে যেই কোনো লোক বলে ভাই দুটো রেনিটির ট্যাবলেট দাও, কয় যে দুটো সেকলো দেন, তাই না? কয় কোসেক দেন, দুটো লোসেকটিল দেন, এইগুলোই বলে, কারণ ওরা জানে যে এখন এইটাই চলে। অতএব ওই করে কোনো লাভ নেই। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন? ও তো আপনার তো মেলা, আপনার তো কোনো এক্সটার্নাল নাই, আপনার তো কোনো ইনভিজিলেটর নেই। আপনি মনের আনন্দে বসে বসে পিসটা খুঁজিয়ে নেবেন, 13 দাগে মাস্কুলার টিস্যু, আচ্ছা 13 দাগ এবার আপনি দেখি লেখেন, আপনি খুঁজিয়ে নিলেন। খুঁজিয়ে নিয়েও যদি লিখতে না পারেন তার জন্য তো আজিজুলও দায়ী না, আমরাও দায়ী না। কথা বুঝতে পেরেছেন তো? এই কারণে আপনারা শুধু ওই কাজগুলো করবেন, লেখার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি আপনারা লিখবেন, তার বেশি লেখার দরকার নেই। 80-র নিচে কোনো নাম্বার পাওয়া যায় না ভাই, এখানে বিরাট সুবিধে, সব স্টার মার্ক। আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই, আপনারা শুধু ক্লাস করে যান। যারা ডাক্তারি শিখবেন, যাদের এই করিয়ে খেতে হবে, একজন আছে আইছে, যেমন উনি মাস্টারি করেন, যা একটু শিখি টিকি আসি কি, আমি বলতেছি হ্যাঁ ওই হেড স্যার মাস্টারি করে খায়, যাই সময় নষ্ট করি কী হবে, একটু দেই শিখি টিকি আসে, ওর যদি দন টন করবান কী হয় না হয়, কিন্তু মূল বৃদ্ধি হলো মাস্টারি করা। এরকম যারা করবেন তাকে ক্লাস না করলেও কোনো আপত্তি নেই, আজিজুলের সঙ্গে যোগাযোগ করবেন, বইপত্র খাতাপত্র সার্টিফিকেট যা লাগে সবই সময় মতো পেয়ে যাবেন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে যারা ডাক্তারি করে খাবেন তাদের আমার কথাগুলো শুনতেই হবে, এর কোনো বিকল্প নেই, শুনতেই হবে। কারণ আমি পড় খাওয়া মানুষ, আমি পাইক গেছে 27 বছর। তখন তো আর ধৈর্য থাকবে না, তখন আর ধৈর্য থাকবে না। তবে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে অ্যালোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথিও ব্যবসা করবেন, তাহলে দেখবেন যে আপনার সুবিধা হবে। হোমিওপ্যাথিতে একটু বই পড়তে হয় তো, ওই পড়ার অভ্যাসটা থাকলে আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিসটা ভালো করতে পারবেন। অ্যালোপ্যাথির সঙ্গে কত বয়স? তাহলে এখনো আমার চেয়ে অনেক কম ভাই, অত চিন্তা করি কোনো লাভ নেই, বহু বাকি। তাহলে আপনারা আসেন, এইবার একটা ছবি আঁকা। হ্যাঁ বলেন। নিশ্চয়ই করে, হোমিওপ্যাথি কাজ না করলে হোমিওপ্যাথিটা চলছে কীভাবে? হানিম্যান যে হোমিওপ্যাথি ফর্মুলা দিয়ে রোগ ব্যাধি সারত, সেটা তো সত্যি, সেটা তো মিথ্যা না। তো এখনও যারা আমাদের দেশে হোমিওপ্যাথি কলেজ আছে, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে, হোমিওপ্যাথি প্র্যাকটিশনাররা আছে, ভালো ভালো লোক আছে, যাদেরকে ওখানে প্রচুর ভিড়ও হয়, প্রচুর ফি। যেমন এসকে বাওয়ালি আমাদের খুলনায়, তার তো 6 মাস আগে ছাড়া কোনো সিরিয়াল পাওয়া যায় না, উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। উনি অ্যালোপ্যাথি MBBS পাস, পরে আবার হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন। হোমিওপ্যাথি কাজ হয়, হোমিওপ্যাথি কাজ হয় না এ কথা বলা যাবে না, কিন্তু ডায়াগনোসিসটা আছে বড় জিনিস। ডায়াগনোসিস করতে পারলে হোমিওপ্যাথি ওষুধেও ভালো কাজ হয় নিঃসন্দেহে। এবার আমি আপনাদের একটা ছোট্ট ছবি দেখাইয়ে শেষ করে দেব। ফর গডস সেক, এই ছবিটা সবার মনে রাখতে হবে। যদি বলেন যে কেন, এই ছবির মধ্যেই হচ্ছে পেটের পুরো ঘটনা বর্ণনা করা আছে, বুকের কোনো ছবি নাই যে আমি সেই ছবি দিয়ে আপনাদেরকে বুঝাবো, কিন্তু পেটের একটা ছবি আছে। পেটের একটা ছবি দিয়ে আমরা 90% আইডিয়া। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের কাছে এখন যারা রুগীপত্র আসে
আসার সঙ্গে সঙ্গে আমরা কী করি? আসার সঙ্গে সঙ্গে আমরা কী করি? হ্যাঁ, আরে বাবা সে তো থাকলোই, কিন্তু আমরা করিটা কি? হ্যাঁ, ওই মাস্টার শিয়ানা আগে যাও, এই আলট্রাসাউন্ড, এক্স রে, রক্ত, প্রস্রাব, হ্যান ফ্যান, হরমোন, যাও 3000 টাকার পরীক্ষা করে নিয়ে এসো। আমাদের ব্যবসা আছে না? আমরা কি অত ভালো মানুষ নাকি? তাহলে এখন হয়ে গেছে ব্যবসার যুগ, শোনার সময় নেই। কিন্তু নিয়মটা হচ্ছে ডাক্তারিতে হিস্ট্রি একটা কঠিন জিনিস। হিস্ট্রি একটা রোগের হিস্ট্রি যারা হোমিওপ্যাথি ডাক্তাররা নেয়, এটা হিস্ট্রি কঠিন জিনিস কেন বলেন তো? একটা লোক, আমি এর কাছে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার সমস্যা কি? ও বললো যে আমার পেটের ডান পাশে ব্যথা করে। কতদিন ধরে ব্যথা করে, কখন ব্যথা করে, ব্যথার সঙ্গে জ্বর হয় কিনা, ব্যথার সঙ্গে বমি হয় কিনা, ব্যথার সঙ্গে তোমার জন্ডিস হয়েছিল কিনা, ব্যথার সঙ্গে তোমার রক্ত আম পড়ে কিনা, এই যে কথাগুলো জিজ্ঞাসা করলে ওই ব্যথার কারণ কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আমার কিন্তু আল্ট্রাসাউন্ড করা, একটা পুলিশ একটা কেসের ইনভেস্টিগেশন করে যখন, তাদের কি বলে, সেই পুলিশের কি বলে, সেই পুলিশ তদন্তকারী তার ইংরেজিতে কি বলে? আইও ইনভেস্টিগেশন অফিসার। সে কি করে? ওই ব্রিজের পাশে একটা মার্ডার হয়েছিল, সে কি করে? সে ওখানে যেয়ে খোঁজ নেয়, কবে মার্ডার হয়েছিল, কোন গাছে ঝুলিয়েছিল, সে গাছটা কোন দিকে হেলিয়েছিল, ডেড বডিটা কোন পাশে ছিল, ডেড বডিটা গলায় কী দিয়ে আটকানো ছিল, এরকম খোঁজ নেয় না? সে নিয়ে কি করে? সে কি রক্ত পরীক্ষা করে, আল্ট্রাসাউন্ড করে? তাহলে সে কী করে? সে এই করে ঠিকই যেয়ে সে অপরাধীর ঘাড় আটকে ধরে। তার মানে ইতিহাস একটা ভাইটাল জিনিস না? এইটা আপনারা মনে রাখবেন, যে কোনো লোকের যে কোনো রোগের ইতিহাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওই ইতিহাস থেকেই অর্ধেক রোগ বলা যায়। একটা লোক কাশির সঙ্গে রক্ত নিয়ে আসছে, একটা লোকের কাশির সঙ্গে রক্ত পড়তেছে, আমরা ইংরাজিতে বলি হেমোপ্টাসিস। এটাও আপনাদের ক্লাস আছে, ওটা আমার ভাগেই পড়বে আর কি, ওইটা আমি সেদিন আপনাদের বলবো। এমনি শুধু শুনে নেন, কাশির সঙ্গে যাদের রক্ত পড়ে তাদেরকে আমরা হেমোপ্টাসিস বলি। কাশির সঙ্গে রক্ত গেলে গ্রাম বাংলার মানুষ কি কয়? টিবি হয়েছে। সরি দাও, তোমার যক্ষা, তোমার টিবি হয়েছে। কিন্তু প্রমাণ করা গেছে সব কাশির রক্ত যা কাশিরটাই টিবি রোগ না। ব্রঙ্কাইটিসও রক্ত যায়, লাং ক্যান্সারও রক্ত যায়, ব্রঙ্কাইটিসেও রক্ত যায়, এমফাইসিমায় রক্ত যায়, সিওপিডিতে রক্ত যায়, এমফাইসিমায় রক্ত যায়, রাইট আর্টেরিয়াল ব্লকে রক্ত যায়। এরকম বহু কারণ আছে যাতে লাঞ্চের সঙ্গে রক্ত যেতে পারে। তাহলে একটা রক্ত পড়েছে কাশির সঙ্গে, আর সঙ্গে সঙ্গে আমি বলে দিলাম বেটা তোমার টিবি হয়েছে, টিবির ওষুধ খাও, এটা ঠিক না। তাহলে ওকে কি করতে হবে? তোমার কাশির সঙ্গে রক্ত কতদিন ধরে কাশি, তোমার জ্বর হয় কিনা, জ্বরটা কখন হয়, জ্বরটা সারার সময় ঘা হাত পা ঘামে কিনা। আপনি দেখবেন যে স্পষ্ট যেগুলো জিজ্ঞেস করতে করতে একদম শেষে যখন আপনি চলে যাবেন তখন দেখবেন যে ইনভেস্টিগেশন অফিসারের মতো আপনি একটা উত্তর পেয়ে গেছেন। তোমার বংশে কারো টিবি রোগ ছিল কিনা, তোমার বাপ ঠাকুর দাদাদের টিবি রোগ ছিল কিনা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কারো টিবি রোগ ছিল কিনা, এ সমস্তগুলো সব ধারণা আপনি পেয়ে যাবেন। আমাকে এত কথা জিজ্ঞাসা করার আছে সময়? ইয়াসিন ডাক্তার বুধবারে আছে, রুগী দেখে 143-44টা। আপনি বলেন 143-44টা রুগী দেখলেই উনি রুগীর কাছে কোনো প্রশ্ন করেন? আছে সময়ের? কোনো লোক বুকে হাত দিয়ে বলুক দিন যে না আমি গেলাম আমার কাছে এই প্রশ্নটা করিস। ওই গেটে একজন গেটম্যান বসে আছে, সে লিখে যাচ্ছে গ্যাস হয়, গলা ফুলা, চোখে দেখতে পায় না। ইয়াসিনটা তো এখানে দেখে আর ওষুধ লেখে, পেট ব্যথা, ওই ডাক্তার কি করে? ওইটা দেখে আর ওষুধ লেখে। তাহলে 144টা রুগী দেখা একটা মানুষের পক্ষে সম্ভব? কিন্তু আমাদের দেশে সম্ভব, কারণ আমাদের কাছে গেলেই এত কথা বলার কারোর সময় নেই। কি হয়েছে? কাশির সঙ্গে রক্ত যাচ্ছে, কদিন? 3-4 দিন। যাও এক্স রে করে নিয়ে আসো, রক্তগুলো পরীক্ষা করে নিয়ে আসো, আল্ট্রাসাউন্ড লাগবে, সবগুলো পরীক্ষা করে আসো, পরের জন আসো। আমাদের ইতিহাস নিয়ে আর কোনো সময় নেই। আমরা এত ব্যবসাবাজ, ডাক্তারদের মধ্যে এত টাউটবাজ এখন, যেটা অন্য কোনো পেশায় নেই। বাসের ক্যানভাসারদের, বাসে যারা ক্যানভাস করে তারাও এরকম করে না যে আমরা করি। আমাদের ভাবতে লজ্জা হয়, আমাদের লজ্জা করা উচিত। আমরা এমন এমন ডাক্তারের নাম জানি, ইনক্লুডিং মাইসেলফ, এমন এমন রুগী, এমন এমন ডাক্তারের নাম জানি যাদের কাছে গেলে তারা 5,000-7,000 টাকা পর্যন্ত
রুগীর রক্ত পরীক্ষার এই সমস্ত পরীক্ষা লিখে দেয়। আমরা ভাবতেও পারি না এই মানুষ কত কষ্ট করে এই পয়সা নিয়ে আসে। তো এই জন্যে আমরা পেটের সম্পর্কে কিছু কিছু জিনিস জেনে রাখবো আর কি। এগুলো জেনে রাখলে হবে কি যে আমরা ইতিহাস থেকে কিছু কিছু ধারণা বের করে চিকিৎসা দিতে পারবো। কারণ আমি একজন MBBS ডাক্তার, আমার কাছে একটা রুগী যদি আসে সে জানে যে অনুপ ডাক্তারের ফি এখন 300 টাকা, আর যদি একটা আল্ট্রাসাউন্ড করতে আরও 500 টাকা লাগবে, তাহলে অন্তত 1000 টাকা নিয়ে যেতে হবে আমার। কিন্তু আপনি যখন গ্রামে রুগী দেখতে বসবেন তখন আপনার কাছে কেউ কি 1000 টাকা নিয়ে যাবে? খুব বেশি হলে 100 টাকা, শচীনির দিবান 10 টাকা, আর গোটা 30 টাকার ওষুধ, 40 টাকার ওষুধ, আর সঙ্গে যদি একটু পত্যপাত্তা লাগে তাহলে সকানি টাকালে হবে। তাহলে আপনি আল্ট্রাসাউন্ড করতে যাবেন কোন জায়গায়? আপনার কি আল্ট্রাসাউন্ড করতে যাওয়ার সময় আছে? আপনার কথায় কেউ আল্ট্রাসাউন্ড করতে আসবে এখানে? তাহলে আপনার কি দেখি রোগ ডায়াগনোসিস করতে হবে? এই আমার ছবি দেখি, যে ছবিটা আমি আঁকাবো এই ছবিটা দেখেই আপনাকে রোগ ডায়াগনোসিস করে ওই উত্তর লিখে দিতে হবে, ওষুধ লিখে দিতে হবে। যদিও এখন অনেক গ্রাম্য ডাক্তাররা আছে যারা রুগীপত্র সাথে করে নিয়ে আসে, আবার যারা লিখে দেয় পরীক্ষা নিরীক্ষা করো, মানুষও সব শিখে যাচ্ছে। মাস্ক মুখে দিতাম আমরা কি এত ভদ্রলোক? আমরা মাস্ক মুখে দিতাম। এখন সরকার আইন করেছে, পুলিশ পাশায় বাড়ি মারে, ম্যাজিস্ট্রেট সাহেব জরিমানা করে, টিএনও সাহেব গালাগালি দেয়, ধর এই একটা মুখে দিয়ে চলো যায়। এই জন্যে এখন হয়েছে কি, পাইক গেছায় গেলেই যে কটা ডাক্তার আছে সব পরীক্ষা করতে দেবেন। চলো পাইক গেছায় যদি যাও তো 2000 টাকা কাছে করে নিয়ে চলো, এই একটা নিয়ম হয়ে গেছে। আপনারা যদি সত্যিকার অর্থে ডাক্তারি করতে চান এই ছবিটা দেখবেন। এই ছবিটার ভিতরে যে সমস্ত জিনিসপত্রগুলোর আমি একটা আইডিয়া দেব, সেই জিনিসগুলো যদি আপনারা মনে রাখতে পারেন অর্ধেক চিকিৎসা বাড়ি বসে করে দেবেন, রুগী ভালো হয়ে যাবে। রুগী ভালো করার মালিক কিরা? কোনো ডাক্তারের বাপের ক্ষমতা নেই বলার যে এই রোগটা আমি ভালো করে দিতে পারি বা এই রোগটা আমি ভালো করেছি, এরকম কথা বলার কারোর ক্ষমতা নেই। তাহলে আমরা সেই ছবিটা আঁকাই। একটা শখ, এটা আপনাদের বইতে আছে, আমি জানি আপনাদের বইতে আছে, অতএব কারোরই খাতাপত্রের শখটা আঁকানোর দরকার নেই। আমি জানি আপনাদের কাছে যে বইটা আছে ওই বইটা এরকম একটা ছবি আছে, তো ছবিটা এরকম করে দেওয়া নেই, শুধু নাম লিখে দেওয়া আছে আর কি। তো এই ছবিটা শুধু আঁকান এই খাতার পরে, আপনারা শুধু এই যেভাবে আমি ছবিটা আঁকালাম এইভাবে একটা ছবি আঁকায় নেন। আঁকানো হয়ে গেলে আমার বলবেন, আমি যেভাবে আঁকাইছি ওইভাবে আঁকান। আপনারা সবাই একেবারে যে ফার্স্ট ক্লাস করে আঁকাইতে হবে এমন কোনো কথা না, 2 পায়ে 2 দাগ দিয়ে ব্যাস। যে যত বড় করে আঁকাতে পারবেন তার তত সুবিধা হবে আর কি, তার বুঝতেও তত সুবিধা আর কি। ছোটো করে আঁকাই না, বড় করে আঁকাও। নাম্বারিংটাও দিয়ে নেন, নাম্বারিংটা সবার করা হয়ে গেলে আমার বলেন। সবার হয়েছে? সবার হয়ে গেলে আমারে বলেন। সবাই আঁকাইছেন? আচ্ছা, কয় পর্যন্ত ঘর আছে? 9 পর্যন্ত ঘর, মানে 9টা ঘর। পেটের 9টা এরিয়া আমি ভাগ করে দিলাম। শোনেন, এই ভাগটা বইতে আছে, কিন্তু যে কথাগুলো আমি এখন বলবো এই কথাগুলো নাই। তাহলে এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনাদের কাছে প্রথমে যখন পেট জাতীয় ব্যাপার নিয়ে কোনো সমস্যায় কেউ আসবে তখন আপনারা একটা মামুলি আইডিয়া পাবেন যে এটা এরকম হইতে পারে, না হতে পারে।
আপনার আইডিয়া যে মেলবে এমন না হতে পারে, কিন্তু মিলতে পারে, এটা একটা আইডিয়া যেন থাকে আর কি, এইটা যেন ভুল না হয়। তাহলে আমরা প্রথমে 1 নম্বর, এর নামগুলো খুব কঠিন নামগুলো লিখেন না, ওগুলো বইতে আছে, আপনারা যদি পারেন একবার দেখে নিন, না দেখলেও কোনো ক্ষতি নেই। রাইট মানে কেন? ডাইন পাশ। এই দাগের আর এই দাগের এই পাশ আর এই পাশে আরও দুটো দাগ আছে, তাহলে এই দাগ আর এই দাগ, এইটাকে বাম হিসাবে ধরবেন, মানে 3, 6, 9 এগুলো হচ্ছে বাম পাশ, আর 1, 4, 7 এগুলো হচ্ছে যেহেতু আমাদের ডান পাশে। এই ডান পাশে বলে এই 1 নম্বরের নাম হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। লেখার দরকার নেই, খুব কঠিন শব্দ, মনে রাখারও দরকার নেই। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এই অংশটা, পেটের এই অংশটা, এইটা, এর মধ্যে কি থাকে আমি বলেছি অ্যানাটমি আর ফিজিওলজি একসঙ্গে শেখাই দেবো, 3 ক্লাসে ডাক্তারি করে দেবো, আপনাকে আর আসতে হবে না। 1 ক্লাস আজকের হচ্ছে, আর 2 দিন 2 ক্লাস নিলে শেষ, ডাক্তার হয়ে যাবেন। তাহলে 1 নম্বরে অনেক জিনিস থাকতে পারে, কিন্তু বেসিক জিনিস থাকে 2টা। কি মনে হয়, কি থাকে আপনাদের, কি ধারণা? কি পেটের এই জায়গায় এই যে এই জায়গায় লিভার থাকে, আর তার সঙ্গে থাকে, লিভারের সঙ্গে কি থাকে? পিত্তথলি। লিভার ধরেন এরকম এই পর্যন্ত গেছে, এরকম, এই আছে পিত্তথলি। তাহলে লিভারটা কিন্তু আমাদের 1-এও আছে, 2-এও আছে, 3-এও সামান্য একটু আছে, কিন্তু আমরা 1 নিয়ে আলোচনা করতেছি, আমরা 1-এই থাকি, 2, 3টা আমরা এখন গেলাম না। এ পর্যন্ত ধরেন, তাহলে 1-এর মধ্যে থাকে লিভার আর পিত্তথলি, বেশিরভাগ এটা মনে রাখতে হবে। এটা কিন্তু অ্যানাটমি, ঠিক তো? তাহলে একটা লোক আপনার কাছে এসে বলতেছে যে ডাক্তারবাবু আমার পেটের উপরের অংশে ডাইন পাশের এই জায়গাটায় ব্যথা করছে, তাহলে আপনার মন কি বলবে? হতে পারে, হবে এমন কোনো কথা না, হতে পারে এই লোকটার লিভারে ব্যথা হতে পারে। ভাই তোমার কি ছোটোবেলায় কোনোদিন লিভার জন্ডিস হইল নাই? কি লিভার বাড়িল? কি তোমার কোন সময় জন্ডিস হয়েছিল? বা লিভারে কোনো টিউমার ছিল নাকি তোমার? এই জাতীয় প্রশ্ন তার কাছ থেকে বেরিয়ে আসবে, উত্তর বেরিয়ে আসবে। উত্তর বেরোনোর পরে যে লাইনে উত্তর দেবে আপনি সেই লাইনে আগাবেন, সেই লাইনে আগাইয়ে একটা জিনিস খুঁজে পাবেন। তাহলে আপনি ধরেন আমিরপুর বাজারে আপনার ওষুধের দোকান, আপনি ওইখানে ডাক্তারি করেন, আপনার পক্ষে রাত 3টির সময় একটা রুগী নিয়ে পাইক গেছে আসাও সম্ভব না। তাহলে আপনার ডাক্তার ওটো দিন আমার পেট ব্যথা করতে খুব, তাহলে তখনই মনে পড়বে যে অনুসারের 9টা ভাগ। এই তোমার পেটের কোন জায়গায় ব্যথা করতে কদিন? ডাইন পাশে এই জায়গায়। এই তো স্যার তো কইল এনে লিভার থাকে, তোমার তো বাবা একটু ঝামেলা হতে পারে, লিভারেরও ব্যবস্থা করতে হতে পারে। তাহলে আপাতত তোমার একটু গ্যাসের ওষুধ দিচ্ছি, তুমি এটা খাও। আর লিভারের কিছু যদি হয়েই থাকে তাহলে তোমার একটা আল্ট্রাসাউন্ড না করলে তোমার এটা পিত্তথলি বা লিভারের কোনো ঝামেলা কিনা এটা বোঝা যাবে না, আপাতত গ্যাসের ওষুধ খেয়ে যাও। এইটুকুনি ধারণা তো মাথার মধ্যে আসবে। কি হয়েছে অ্যাকুরেট আপনার আইডিয়া করার দরকার নেই, কিন্তু আপনি তো একটা ধারণা পাবেন যে আমার এই জায়গাটা এই জিনিসটা থাকে। তাহলে এই সেকশন গেল, অল্প অল্প করে মনে রাখেন। এবার আসেন 2টি। 2 মানে পেটের ঠিক এই জায়গায় কলজের গোড়া বলে, মহিলারা বলে কলজের গোড়ায় ব্যথা করতিস, বেশিরভাগ বলে কলজের গোড়ায়। কলজের গোড়ায় বলে কেন? এখানে হাট থাকে তো, হাট কাঁপে, পরাণ পাখির আমাদের হাটের আর এক নাম। তাহলে ওই নিচে কাঁপে বলে এই জায়গাটায় বলে কলজের গোড়া। তাহলে এই জায়গাটায় থাকে আমাদের কলজে, মানে কি? এটা কিসের ছবি আঁকালাম? এই কিসের ছবি? ওর পাগল, পাকস্থলী। 2 নম্বরে থাকে, একটু লিভারেও থাকতে পারে, একটু লিভারের অংশও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ থাকে। তাহলে একটা লোক আছে কলেজে, ডাক্তার কলজের গোড়ায় ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, তাহলে কি বুঝবেন?
সেটা পাকস্থলীতে ব্যথা, ঠিক গ্যাসের ব্যথা হয়েছে তোমার, ঠিক গ্যাসের ব্যথা। কদিন ধরে ব্যথা, খালি পেটে বাড়ে না ভরা পেটে বাড়ে, কখন কখন বাড়ে, কখন কখন কমে, সেসবগুলো পরে, কিন্তু আপনি ধরে নেবেন যে এটা পাকস্থলীর, এটুকুনি তো মনে থাকবে সম্ভবত তোমার গ্যাসের ব্যথা হতে পারে। আর আমরাও ধরে নিই আর কি, ওখানে ব্যথা মানে আমরাও ধরে নিই। কিন্তু হার্টের ব্যথাও মাঝে মাঝে এখানে আসে, কিন্তু সে ব্যথাটার চরিত্র এরকম না। সে ব্যথার চরিত্র হচ্ছে ব্যথাটা এখানে আসে ঠিকই, কিন্তু প্রচণ্ড গা ঘামে আর পরাণ খুব ধড়পড় করে কাঁপে। ব্যথাটা আসে এরকম যেন বুকটুক সব চাপিয়ে ধরতেছে কেউ, কোলাকুলি করার সময় বুকটুক এরকম চাপিয়ে ধরে না, এরকম চাপিয়ে ধরতেছে কেউ। তখন আমরা বুঝিনি যে এটা হার্টের সংক্রান্ত কোনো জঙ্গ। আপনি মনে করলেন শালা বুকের মাঝখানে ব্যথা, অনুপ ডাক্তার তো কইল শালা গ্যাসের ব্যথা, এই বিটা নিরাম করতিস কেন, গ্যাসের ওষুধ দিতে কাজ হচ্ছে না, এমন হতে পারে। গ্যাসের ওষুধ দিচ্ছেন কাজ হচ্ছে না, তখন আপনার ধরে নিতে হবে যে এটা হার্টের কোনো সমস্যা হতেও পারে। অথবা ওইখানে লিভার থাকে, বলিলাম লিভারে খানিকটা অংশ থাকে, সেখানেও ব্যথা হতে পারে। বেসিক জিনিসটা মনে রাখলে হবে। তাহলে ওখানে থাকে পাকস্থলী। 3, স্প্লিন থাকে। স্প্লিন মানে কি? প্লীহা শুনেছেন না? স্প্লিন মানে এটা এমনই একটা জিনিস, এটা ফাঁকি দেওয়ার একটা কমন জিনিস আর কি। পিলিতে সাধারণত একমাত্র অ্যানিমিয়া ছাড়া বা থ্যালাসেমিয়া ছাড়া অন্য কোনো রোগে পিলিতে খুব একটা বেশি কিছু হয় না। এক পিলিতে টিউমার এটা, তা আমি 35 বছর ডাক্তারি করতেছি, আমি পিলিতে কোনো রোগ আজও পর্যন্ত পাইনি যে পিলিতে টিউমার হয়েছে। অতএব ওইটা মনে না রাখলেও, শুধু পিলি থাকে 3 নম্বরে, এরকম মনে রাখলে হবে। 3 নম্বরে শুধু পিলে থাকে না, এই পাকস্থলীর খানিকটা অংশ এখানে থাকে। এইটা বলে ফান্ডাস, এরম 3 নম্বরে পাকস্থলী থাকে। তা 3 নম্বরেতে ব্যথা হলেও অনেক সময় গ্যাসের ব্যথা হতে পারে, এটা মনে রাখতে হবে আর কি। তারপরে আসুন 4, একটা কথা আগে বলিনি, 1, 2, 3 সম্পর্কে আপনারা কি বুঝতে পেরেছেন কিছু? আমি কিন্তু আপনাদেরকে ডাক্তারি করতে চাইছি, অতএব আপনারা ডাক্তার হবেন এবং প্র্যাকটিস করে দেবেন, রুগীদের ওষুধপত্র দেবেন। ওষুধের নামটা আমরা পরে বলতেছি। তাহলে 1, 2, 3 সম্পর্কে তো কিছু আইডিয়া হইলো যে আমার এখানে এই থাকে, এখানে এই থাকে, এখানে এই থাকে। কী রোগ হইতে না হইতে তার চিকিৎসাটা পরে। এবার আসেন 4 নম্বর আছে লাম্বার রিজন। লাম্বার রিজন মানে কিডনি থাকে, এটা ভালো সিস্টেম। এই জায়গাটা আমার দিকে তাকান, এই যে এই জায়গাটা, পিছনের এই জায়গাটা, 2 পাশে কিডনি কটা থাকে? কিডনি কটা থাকে? কটা থাকে? কিডনি তো একটাও থাকতে পারে। তাহলে উত্তরটা সেরকম হবে, সচরাচর 2টা থাকে, কিন্তু কারোর একটাতেও। উত্তর হবে এইটা। আপনি বললাম, আমি বললাম যে ভাই আপনার বাড়ি কোনে? পাইকগাছায়। খুঁজে পাবো আমি? আপনি বললেন যে ভাই আমার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রাম, তাহলে আমার পক্ষে খোঁজা সম্ভব, পাইও যাব। তাহলে উত্তর হবে এইরকম, কিডনি কটা? সচরাচর 2টা থাকে, 2 পাশে 2টা, কারোর একটাও থাকতে পারে। হয়ে গেল উত্তর। তাহলে এইখানে যদি কেউ ব্যথার কথা বলে, তাহলে আমাদের মনটা চলে যাবে কিডনির দিকে, যে ভাই তোর কি পিসাবে জ্বালাপোড়া করে, তোর পিসাব কি ঘন ঘন হয়, তোর কি ডায়াবেটিস আছে, তোর কি আগে কোনো সময় এরকম ব্যথা হয়েছিল কি না, তোর কি কিডনিতে কোনো পাথর টাথর ছিল কি না। অনেকে বলবে যে ডাক্তার আমার কিন্তু আগের থেকে একটা পাথর ছিল, সে পাথরটা এখন কী অবস্থা আছে জানি, আমি তো জ্বালা ব্যথা করতে। তার মানে 4ই থাকে আমাদের কিডনি। এবার আসেন 5 থাকে না এমনও কোনো জিনিস নেই। 5 থাকে না এমনও কোনো জিনিস নেই মানেটা কি? ওরে 5 যত পেটের নাড়ি ভুড়ি, এটা সেটা, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, খাদ্য রস, পাচক রস, প্যানক্রিয়াস, এটা সেটা যা ঝামেলা সব 5। নাভির উপরে, নাভির একটুখানি নিচে, এইটা মিলে হচ্ছে 5। মানে নাভি এই পর্যন্ত, নাভির থেকে একটুখানি নিচে, নাভি আর নাভির উপরের অংশটা, এটা মিলে আছে 5। তো এর মধ্যে থাকে নাড়ি ভুড়ি, প্যানক্রিয়াস, ঠিক আছে,
তাহলে এইখানে যদি ব্যথা হয় তাহলে আমরা সচরাচর ধরে নিই এটা গ্যাসের ব্যথা বা কোনো নাড়ি বুড়ি পেচ পড়ার ব্যথা কিংবা নাড়ি বুড়ি লিক হয়ে যাওয়ার ব্যথা। মনে করেন একটা কথা শুনে নেন ভালো করে, এটাও এই প্রসঙ্গে উঠে গেল বলে বলি আর কি। মনে করেন যে একটা লোক আসছে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে, আপনি জিজ্ঞেস করলেন ভাই ব্যথা কতদিন, ব্যথা কালকে থেকে। সে লোকের ব্যথা বলার মতো ক্ষমতা নেই, পাশে একজন বলি দিচ্ছে আরে ব্যথা হয়েছে কালকে ডাক্তার, আমাকে জিজ্ঞেস করে ওর কথা কওয়ার শক্তি নেই, ওর পেট খুব ব্যথা করতেছে। তাহলে আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার পায়খানা হচ্ছে? যদি বলে যে না ভাই ব্যথা সত্যিছে, যদি বলিস না, তাহলে ধরে নেবেন ওর একটা পেটের এক্সরে করতেই হবে এবং এটা নাড়ি পেচ পড়ে গেছে। চোখ কান বুঝি মনে রাখবেন এইটা। যদি কোনো লোক বলে আমার পেট ফাঁপিয়েছে, পেট ব্যথা, পায়খানা টোটালি 3 দিন হচ্ছে না, 3 দিন ধরে বাই ব্যথা সত্যিস না, আপনি নিশ্চিন্তে ধরে নেবেন এর নাড়ি কোনো জায়গায় একটা এক্সরে করতে হবে, চোখের সামনে সব দেখি ফেলবেন। তাহলে 6টি ওই নাড়ি বুড়ি, পাশে ওই সমস্ত নাড়ি বুড়ি টুড়ি সবই থাকে। একটা কথা বলা হয়নি, 4ই কি বলেছি, কোন কিডনি? ডাইন কিডনি, কিন্তু সেটা আবার না বললে হবে না। 5-এর পরে 6টি কি থাকবে তাহলে? পাম কিডনি। ও একই কথা, ঠিক কিনা? তারপরে আসেন 7টা হচ্ছে এই জায়গা। হ্যাঁ শিওর শিওর, হ্যাঁ সেটা তো আপনাকে আল্ট্রাসাউন্ড করেই দেখতে হবে, এটা এরকম কোনো কথা নেই। রাইটেও থাকতে পারে, লেফটেও থাকতে পারে। আবার আমি একটা আল্ট্রাসাউন্ড পাইছিলাম, 2টো কিডনি এক পাশে। সব তার ইচ্ছা, সে যেভাবে পারে সেভাবে তৈরি করে। তবে 2টো কিডনি এক পাশে থেকেও কোনো অসুবিধা নেই তার, সে বহল তবিয়াতে সব কাজকর্ম করে যাচ্ছে। একটা কিডনি নিয়ে মানুষ হাজার হাজার বছর বাঁচতে থাকে। না না না, এটা সার্জনের পরে নির্ভর করে, কোন কিডনি ড্যামেজ হয়েছে সেটার পরে নির্ভর করে। আপনার ড্যামেজ হয়েছে বামটা, বামটা ট্রান্সপ্লান্টেশন করতে হবে। 2টো নষ্ট হয়ে গেলে একটা দেয়, তো ওটা সার্জনের পরে নির্ভর করে সেটা সে কোনটা করবে আর কি। তবে 2টার মধ্যে তুলনামূলকভাবে যেটা খারাপ সেটাই করে, এটা আছে। তবে ট্রান্সপ্লান্টেশন তো কঠিন কিছু না, ট্রান্সপ্লান্টেশন করলেও অনেক দিন বেঁচে থাকা সম্ভব। এটা 7 নম্বরে আসেন। 7 নম্বর হচ্ছে এই জায়গাটা। এই জায়গার ব্যথা হলেই সবাই জানে কি হয়, একেবারে কমান। কিন্তু অ্যাপেন্ডিক্স আপনার লেখেন, কিন্তু ওর মধ্যে মজা আছে। মজাটা হচ্ছে এই, যদি এই রোগীটা মহিলা হয় তাহলে বেটা মানুষের না অ্যাপেন্ডিক্স কই কাটাই দিলেন, কিন্তু এই রোগীটা যদি মহিলা হয় তো এখানে তো ওভারির নাড়ি গেছে, ওভারি আছে, ওভারি প্যাচ পড়েই ব্যথা হতে পারে, ওভারি রাপচার হয়েই ব্যথা হতে পারে, ওভারি ফাটি যেই ব্যথা হতে পারে, এখানে একটোপিক প্রেগনেন্সি ব্যথা হতে পারে। তার মানে দুনিয়ার যত ঝামেলা সব মেডিসিন নিই। এখানে যদি মহিলা হয় তাহলে আপনি এক চান্সে বলতে পারবেন না আপনার এটা। যদি অবিবাহিত হয় তাহলে আপনার মাথার থেকে 90% চিন্তা বাদ, এটা অ্যাপেন্ডিক্সই হবে, কারণ ও তো বিয়ে হয়নি, ঠিক না? তাহলে তো ওর পেটে বাচ্চা যাওয়া, ওভারি রাপচার হওয়া, ওভারি টুইস্টিং হওয়া, এগুলো সাধারণত হবে না, সাধারণত হবে না। তাহলে বোধহয় অ্যাপেন্ডিক্স হতে পারে এরকম। কিন্তু মহিলা যদি বিবাহিত হয় তাহলে অনেক ঝামেলা, তখন আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করে নিতে হবে। কিছু কিছু ক্ষেত্র আছে যখন প্রয়োজন না পড়লেও আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করার দরকার হয়ে পড়ে। যেমন পেটে একটা বাচ্চা আসলে, এখন ভ্যানওয়ালারা ভ্যান যে চালায় তার বড় যদি পেটে বাচ্চা আছে, সে একটা আল্ট্রাসাউন্ড করতে চায়, সে আছে কয় যে ডাক্তার আমার সারাদিনের যা কামাই হয়েছে তাই নাও, এই নাও 500 টাকা, তোমার আল্ট্রাসাউন্ডটা করে দাও, বাচ্চা কিরাম আছে দেখিনি। এটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এ গেল 7 নম্বরের কথা। তাহলে 7 নম্বরে আমরা শুধু অ্যাপেন্ডিক্স বলি, কিন্তু থামি থাকবো না, আমরা ওখানে ওভারই থাকি। সেটা কীরকম তার একটা ছবি আঁকায় দেখায় আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এই জায়গার থেকে এই একটা ছবি আঁকাচ্ছি, দেখেন সুন্দর করে। এটা হচ্ছে জরায়ুর ছবি।
এটা জরায়ু, এই দুই পাশে দুটো ফ্যালোপাইন টিউব, যারা সায়েন্সের ছাত্র তারা বোঝেন। এখানে থাকে ওভারি, দুই পাশে দুইটা ওভারি থাকে, এইটা মাসিকের রাস্তা। তাহলে সাথে আমাদের ওভারি থাকে, ফ্যালোপাইন টিউব থাকে, অ্যাপেন্ডিক্স থাকে। তাহলে ঝামেলা হলে এই 3 দিনের মধ্যে একটা হবে। ছোটো বাচ্চা টাচ্চা হলে আমরা আর অন্যদিকে গেলাম না, সচরাচর বলতে পারি অ্যাপেন্ডিক্স। আর সঙ্গে অন্য অন্য লক্ষণও মিলাতেই হবে, তাই না? শুধু একটা ঘটনা ঘটেছে বললে সেটা দেখলে তো হবে না, আমাদের আশেপাশের আনুষঙ্গিক পরিস্থিতি মিলাতে হবে। সে যদি বলে যে দেখেন আমার বমি হয়, আমার জ্বর জ্বর ভাব হয়, তাহলে বুঝতে হবে যে এটা অ্যাপেন্ডিক্সের লক্ষণ। আর অ্যাপেন্ডিক্সের ব্যথাটা সাধারণত আগে নাভির চারিপাশে হয়। এটা ভালো করে শুনে নেন। একটা লোক প্রথমে বলতেছে যে আমার ব্যথা হয়েছিল নাভির চারিপাশে, তারপর ব্যথাটা আস্তে আস্তে এসে এই জায়গাটায় ফিক্সড হয়ে গেছে। এই যেটা আগাইছে দেখতে পেয়েছেন আপনারা, সেই লোকটা বলছে যে ডাক্তার কালকে রাতের বেলা ব্যথা শুরু হয়েছে, নাভির চারিপাশ দিয়ে শুরু হইলো, বমি হইলো, একটু জ্বর জ্বর হয়েছে, সকালবেলা এসে দেখছি ব্যথা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। আর তখন আপনি 100% কনফার্ম হয়ে যাবেন ইটস এ কেস অফ অ্যাপেন্ডিসাইটিস। কারণ এই জায়গাটার একটা ভাগ আছে, এই জায়গাটার একটা ভাগ আছে, এই যে এই হাড় আর নাভি, এই ভাগটা 3 ভাগ করতে হবে করে, পেটের দিকে 2 ভাগ আর এই দিকে 1 ভাগ, এই 3 ভাগের পয়েন্টটাকে আমরা অ্যাপেন্ডিকুলার পয়েন্ট বলি। তাহলে আপনারা মোটামুটি এটা জানিয়ে যান যে এখানে এটা অ্যাপেন্ডিক্স থাকে। মহিলা হলে ফ্যালোপাইন টিউবও থাকতে পারে, ওভারিও থাকতে পারে, ঝামেলা থাকতে পারে। মহিলা হলে একটু চিন্তা করবেন, এটা ঝামেলা হতে পারে, চিন্তাভাবনা করি একটু আগুতি হবে আর কি। 8 হচ্ছে প্রস্রাবের থলি, জরায়ু। শুনে নেন, ওইখানে অনেক ঘটনা। জরায়ু থাকতে পারে, প্রস্রাবের থলি থাকতে পারে, পায়খানার সিগময়েড রেকটামও থাকতে পারে। দেখা যাচ্ছে একটা লোকের পায়খানা হচ্ছে না, সে তলপেটে প্রচুর ব্যথা, ডাক্তার আজ 7-8 দিন কোনো পায়খানা হয় না, তলপেট খুব ব্যথা। তারিখে আপনি জিজ্ঞেস করবেন না যে তোর পেশাব হয় কিনা ঠিক মতো? করলে আপনি করতে পারেন, কিন্তু আসল ব্যথা সে নিজেই বলবেন যে আজ 5-6 দিন কোনো পায়খানা আসছে না, তখন আপনি ধরে নেবেন যে তাহলে এটা পায়খানার জন্য হয়তো ব্যথা হচ্ছে। তাহলে ওটা ডোজ দিয়ে দেখি পায়খানাটা কমলো কিনা। পায়খানাটা কমে গেলে, পায়খানাটা হয়ে গেলে ব্যথাটা কমে যেতে পারে। আর মহিলা হলে জ্বরের ব্যথা কিনা, প্রস্রাবের থলিতে সমস্যা কিনা, জ্বরের সমস্যাটা বেশি হয়, আমরা জিজ্ঞাসা করবো আর কি। তবে অবিবাহিত মেয়েদের জরায়ুতে খুব কম ব্যথা হয়। বিবাহিত মহিলা যাদের 2-3টি বাচ্চা কাচ্চা হয়ে গেছে বা যারা 1-2 বাচ্চা কাচ্চা নষ্ট করেছে তাদের এটা বেশি হয়। 9 নম্বরও সাইলেন্ট জায়গা। 9 নম্বর ওই নাড়ি ভুড়ির কিছু অংশ থাকে আর কি। আর কদাচিৎ অ্যাপেন্ডিক্স থাকে। অ্যাপেন্ডিক্স হয়তো 10 লক্ষে একজনের পাওয়া যায় যার অ্যাপেন্ডিক্স বাম পাশে, অ্যাপেন্ডিক্স থাকে ডাইন পাশে, কিন্তু 10 লক্ষে একজনের অ্যাপেন্ডিক্স বাম পাশে পাওয়া যেতে পারে, এমন কোনো কথা না। ক্লাস শেষ, 3 দিন। না ওটা একটা ইন্টারেস্টিং জিনিস। ওটা গত পরশু দিনের কথা। ওটা আল্ট্রাসাউন্ড করে আমার কাছে বারবার মনে হচ্ছে যে অ্যাপেন্ডিক্সের জায়গাটাই ওর সমস্যা। অ্যাপেন্ডিক্স থাকে ডাইন পাশে, কিন্তু ওই জন্য আমি এই কথাটা বললাম, যদি মহিলা হয় তাহলে ভাবতে হবে। আরও অবিবাহিত মেয়ে, ওইটা পরে আমি ইফতিকারের বললাম যে ইফতিকার তুমি একটু দেখো দিন কী সমস্যা। ও বলতে স্যার অ্যাপেন্ডিক্স ওর হয়েছিল কোনো সময় হয়তো বা, কিন্তু অ্যাপেন্ডিক্স নেই, এখন একটা সিস্ট হয়েছে, মানে একটা। হ্যাঁ, এর নিয়ম তো তাই। কারণ তো আপনি তো এই সুযোগটা ছাড়বেন না। আপনারও যদি এই জায়গায় একটা টিউমার ধরা পড়ে, তাহলে আপনি যখন এটা অপারেশন করবেন তখন ডাক্তারে কী বলবেন? বাবা আর 2 টাকা বেশি লাগে দেবো, কিন্তু আমার অ্যাপেন্ডিক্সটা এই সঙ্গে কাটিয়ে দিও। এটা সিজার যারা করে তারাও করে। এই জন্যে এটা হচ্ছে যে অ্যাপেন্ডিক্সটা ওই সঙ্গে কেটে নিতে হয় আর কি। এটা নিয়মও আছে যে যারা ভালো সার্জন তারা পয়সা করি দেখে না, তারা ওটা কেটিয়ে দেয়। আরও একটা অবিবাহিত মেয়ে না, অবিবাহিত মেয়ের একটা সিস্ট, একটা ওভারি ফেলাই দেওয়া, মানে আর একটা ওভারি থাকলো, মনে করেন একটা ওভারি থাকলো আর কি। আমাকে নজরুলের ভাইজি, গড়িগালের নজরুলের ভাইজি, ওর একটা ওভারি থাকলো, তাহলে একটা ওভারি দিয়ে ওকে মা হতে হবে। এটা কঠিন জিনিস না? যদি আল্লাহ না করুক, যদি কোনো সমস্যা হয়ে যায়,
দুইটাতে তো অনেকে মা হতে পারে না, তাহলে একটাতে যাক ওরা সে ভালো আছে, এখন আজকেও দেখছি সে রুগী ভালো আছে, সুস্থ আছে আর কি। আমার দেখা মতে বা জানা মতে ডান পাশের যতগুলো আল্ট্রাসাউন্ড করা হয় তার মধ্যে শুধু মহিলাদেরই ছাড়া পুরুষের কোনো ঝামেলা। আমি এতদিন যত আজ 7-8 বছরই ছোটোখাটোভাবে দুটো আল্ট্রাসাউন্ড করি, 7-8 বছরের মধ্যে আমি এরকম কোনো ঝামেলা পুরুষ লোকের বেলায় পাইনি যতটা মহিলাদের মধ্যে। এর মধ্যে আর একদিন এক মহিলার পাওয়া গেছিলো, তার ওভারি বড় হয়ে ওরা ওভারি মানে কালো হয়ে গ্যাংগ্রিন হয়ে ফেটে গেছে আর কি, তাকে সঙ্গে সঙ্গে অপারেশন করতে হয়েছিল আর কি। এটা বরকত সাহেব করেছিল আর কি। সেটাও ওই মহিলাদের যে ঝামেলা, অনেকগুলো ঝামেলা এর মধ্যে হয়ে যায় আর কি। এবার বলেন, 9টাতে কিছুই লিখবেন না। 9টা হচ্ছে তলপেটের গ্যাসের থেকে শুরু করে প্রস্রাবে জ্বালা পোড়া এই সমস্ত সব কিছু ওর মধ্যে ধরে নেন। 9তে আলাদা কোনো স্ট্রাকচার থাকে না, ওই পেটের নাড়ি বুড়ি ছাড়া ওইখানে আলাদা কোনো স্ট্রাকচার থাকে না। আর ওইখানে অ্যাপেন্ডিক্স না, ওখানে অ্যাপেন্ডিক্স আপনি বলবেন না, কারণ সেটা রেয়ার ও বলার দরকার নেই, শুধু নাড়ি বুড়ি থাকে এইটুকুনি আপনারা জানি রাখেন আর কি। শোনেন, কথা হচ্ছে যে এই ছবিটা কিন্তু আপনাদের বলার কথা না, এই ছবিটা আপনাদের জানানোরও কথা না, এই ছবিটা আপনাদের বলারও কথা না। এই জিনিসটা হচ্ছে যে একটা বেসিক ধারণা তো থাকতে হবে। দেখেন, আপনারা আজকের এই ক্লাসটা করার আগ পর্যন্ত আপনারা যে যা ভাবতেন পেট নিয়ে, এখন ভাবনাটা একটুখানি কিন্তু একটু পরিবর্তন আসছে, যে না তো তাহলে তো আমার তো এই কলজের গোড়ায় ব্যথা, আমি তো মনে করতাম অন্য কিছু, এ তো গ্যাসের ব্যথা হতে পারে। আর আসলে সচরাচর পেট ব্যথা করলে আমরা একটু গ্যাসের ওষুধ, কিছু কিছু কমন জিনিস আছে, এটাও আমি আপনাদেরকে শেখাই দেবো, কমন প্র্যাকটিস আর কি, যে এমন একটা ওষুধ দিতে হবে যেটা সব ব্যথায়। একটা লোক আছে পিঠে ব্যথা নেই, পিঠে প্রচুর ব্যথা, পিঠে ব্যথা তো গ্যাসের জন্য হতে পারে, পেটের ব্যথা যেরকম গ্যাসের জন্য হতে পারে, পিঠেও এরকম গ্যাস উঠে ব্যথা করতে পারে আর কি। কারণ আপনি পেটের ব্যথা পিঠের ব্যথার জন্যে গ্যাসের ওষুধ বাদে এমনি কোনো ওষুধ খাওয়ালেন, তখন গ্যাস এত বাড়বে যে ওই লোকের বেঁচে থাকা কষ্টকর। তাহলে তখন আপনাকে ওষুধ দিতে হবে, গ্যাসের ওষুধ দিতে হবে। আর ব্যথার ওষুধটা মলদ্বার দিয়ে ব্যবহার করার জন্য আমরা যে সাপোজিটরি ব্যবহার করি, যে জ্বরজারিটারি হলে আমরা যে সমস্ত রোগীদের ব্যবহার করি, আছে না, জ্বরজারি হলে ব্যবহার করি আমরা সাপোজিটরি। শোনেন, আজকের দিন পার হয়ে যাওয়ার পরে আপনারা পায়খানার রাস্তা দিয়ে জ্বরের জন্য আমরা যে নাপা সাপোজিটরি ব্যবহার করি, তারে বেশিরভাগ লোক কী বলি চেনে? ডুস। কয় যে মল দেওয়ার দিতে হবে, একটা ডুস দেওয়া দিন ব্যথার, বলে না? কিন্তু আপনারা আজকে আর ওটা বলবেন না। আজকে যাওয়ার পরের থেকে ডুস আর ডুস থাকবে না, ওটা সাপোজিটরি হবে। ডুস বলবে যারা জানে না তারাই। কিন্তু আপনারা যেহেতু আপনার ডাক্তারি শিখছেন, তাহলে আপনারা যে দোকানে বলে একটা ডুস দাও, তাহলে মেলে মান সম্মান থাকবে? বলতে হতো ভাই আমার একটা সাপোজিটরি দাও, ও তো বহু রকমের আছে, প্যারাসিটামল সাপোজিটরি আছে, ইন্ডোমিথাসিন আছে, ডাইক্লোপেন আছে, তারপরে অ্যানাডল আছে, অনেক টাইপের পাওয়া যায়, যার যেটা দরকার সেটা, বা একটা সাপোজিটরি দেন। তাহলে দোকানদার মনে করবেন না এটা জানে, এর সঙ্গে ভাই কোন সাপোজিটরি দেবো, তখন সে আপনার কাছে জিজ্ঞেস করবে আরও উল্টে। আর যদি বলেন একটা ডুস দেন, বলবে তো সেই বেটা, এই নাও এটা নিয়ে যাও। এই জন্যে আপনারা এখন থেকে কথাবার্তা একটু লাইন মতো হতে হবে, সবগুলো একটু পরিবর্তনের মধ্যে আনতে হবে আর কি। এইগুলো মোটামুটি আপনাদের অ্যানাটমি ফিজিওলজি। আর ক্লাস কবে? আজিজুল না, সোমবারে আপনাদের সঙ্গে ক্লাস নেই, সোমবার আমার সঙ্গে অন্য লোকের ক্লাস। এদের ক্লাস কী বারে? আর কালকে রবিবার, সোমবারে এদের এখনই তো না। হ্যাঁ, আমি সেটা বলতে চাচ্ছি আর কি। তাহলে তোমাদের সাথে আমার আর দেখা হবে সামনের শনিবার।